Welcome student and viewers of Tubescience learning. আশা করছি সবাই খুব ভালো আছো। তো চলো বেশি না কথা বলে আজকে আমরা তোমাদের লেকচার 1 এর ভিডিও আপলোড করেছি, তোমরা আমাদের প্লেলিস্ট সেকশনে গিয়ে সব দেখতে পারো। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সায়েন্স ক্লাসের লেকচার 2, এবং আমি সমস্ত বিজ্ঞানের ক্লাসগুলো কেন নিচ্ছি, কারণ এই ক্লাসগুলো কিন্তু রাদার দ্যান ইউটিউবে কম রয়েছে, ঠিক আছে, অন্যান্য ক্লাসের তুলনায়, এবং যেগুলো বড় ইম্পর্টেন্ট, ঠিক আছে, যেগুলো যথেষ্ট ইম্পর্টেন্ট। তো সেই জন্যই কিন্তু তোমার কি বলো দেখি এই ক্লাসগুলো আমাদের নেওয়া, আমরা নিচ্ছি আর কি। তো চলো বেশি না কথা বলে, নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ডেসক্রিপশনে দেখা আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত হতে বলো না, তার কারণ আমাদের কোন কোন ক্লাস হচ্ছে সমস্ত ক্লাসের আপডেট আমরা সবার প্রথমে সেখানে দিয়ে রাখি। দেখো, ওজোন স্তর হ্রাস সম্পর্কিত কিছু কিছু তথ্য তোমাদের জানতে হবে, যেটা আমি এখানে বলবো। ক্লোরিন এবং ব্রোমিন পরমাণু যখন স্ট্র্যাটোস্ফিয়ারে ওজোনের সংস্পর্শে তখন তার ওজোন স্তর অণুকে ধ্বংস করে। আচ্ছা, ওজোন O3 একে ভেঙে কি করে জানো? O2 তে পরিণত করে। কিসে পরিণত করে? O2 তে পরিণত করে। ভালো করে বুঝবে, O3 ভেঙে O2 তে পরিণত হয়, এবং এর দরুন কি হয়, ঠিক আছে, এর দরুন কি হয় বলো দেখি, O3 এর আধিক্য হয়ে যায়, এবং O3 এর আধিক্য হলে পরে তখন কি হবে, তখন O3 লেয়ারটাই নষ্ট হয়ে যাবে। তো এটা কোথায় রয়েছে? এটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ারে রয়েছে, স্ট্র্যাটোস্ফিয়ার ট্রোপোস্ফিয়ারের ওপরে। যে সমস্ত গ্যাসগুলি ওজোন স্তর ক্ষতির জন্য দায়ী সেটা হচ্ছে CFC এবং N2O। আচ্ছা, এবার দেখো এই CFC গ্যাসের ব্যবহারের জন্য কি বলো দেখি, একটি প্রোটোকল কিন্তু ব্যবহার করা হয়েছে, একটা মন্ট্রিল প্রোটোকল। ভালো করে বুঝবে, ওজোন গহ্বরের ডপশন এককে মাপা হয়। কোন এককে মাপা হয়? ডপশন এককে মাপা হয়। এবং ওজোন অক্সিজেনের কি বলো দেখি, অ্যালোট্রোপ। লেখো অ্যালোট্রোপ, মানে রূপভেদ, ঠিক আছে, কখনোই আইসোটোপ বলবে না ভুল করেও। ভালো করে প্রিভিয়াস ইয়ার সলভ করো, দেখো এগুলো প্রশ্ন পড়েছে। মন্ট্রিল প্রোটোকল কত সালে হয়েছিল? 1980 সালে হয়েছিল। কেন হয়েছিল? কারণ 20 বছরের মধ্যে সম্পূর্ণরূপে তোমার এই দেখি CFC গ্যাসের ব্যবহারটাকে কমানো। 1980 না 1987, এই ইয়ারটা একটু দেখে নিও তো, এই সামথিং এরকম অ্যারাউন্ডই ছিল, ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ। আর ব্রিটিশ বিজ্ঞানী ফোরম্যান এই ওজোন গহ্বর কিন্তু তোমার প্রথম পরিলক্ষিত করেন। ভালো করে বুঝবে, ঠিক আছে। আচ্ছা, ওয়াটার গ্যাস বলছে লোহিতপ্ত কোক ও কার্বনের ওপর দিয়ে স্টিম চালনা করলে ওয়াটার গ্যাস উৎপন্ন হয়। তো এই রেসপেক্টে আমরা যদি বলি ওয়াটার গ্যাসের সংকেত কি, ওয়াটার গ্যাস যদি সংকেত বলি, দেখো কার্বন মনোক্সাইড এবং হাইড্রোজেন এই দুটোকে এক জায়গায় যদি আমরা লিখি তাহলে সেক্ষেত্রে আমরা কি পাচ্ছি? ওয়াটার গ্যাস পাচ্ছি। তাহলে ওয়াটার গ্যাসের সংকেত কি? কার্বন মনোক্সাইড এবং হাইড্রোজেন। এবং লোহিতপ্ত কোক ও কার্বনের উপর দিয়ে যদি স্টিম চালনা করা যায় তাহলে ওয়াটার গ্যাস উৎপন্ন হয়। বর্তমানে এই ওয়াটার গ্যাসের মধ্যে বিভিন্ন রকমের পদার্থ CO2, CH4, N2 ভেজাল রূপে থাকে, ঠিক আছে। তারপর বলছে প্রডিউসার গ্যাস, খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই প্রডিউসার গ্যাস এবং ওয়াটার গ্যাস থেকে প্রচুর প্রশ্ন আসে। প্রডিউসার গ্যাস কি বলেছে দেখো, প্রডিউসার গ্যাসের যদি আমরা দেখি কিচ্ছু না, শুধু একটা কথা বলি, কার্বন মনোক্সাইড আর নাইট্রোজেন। তার মানে হাইড্রোজেন দিলে হয়ে যায় তোমার হচ্ছে ওয়াটার গ্যাস, আর নাইট্রোজেন দিলে হয়ে যায় প্রডিউসার গ্যাস। তাহলে হাইড্রোজেন, যদি তোমাকে বলা হয় ওয়াটার গ্যাস এবং প্রডিউসার গ্যাসের মধ্যে পার্থক্য কি, তাহলে বলতে হবে ওর মধ্যে রয়েছে হাইড্রোজেন, এর মধ্যে রয়েছে নাইট্রোজেন, ঠিক আছে। এবং এটি প্রধানত চুল্লিতে উৎপন্ন করা হয় বলে এর নাম হচ্ছে প্রডিউসার, এবং গ্যাসটির নাম হয়েছে এটা প্রডিউসার হচ্ছে চুল্লিতে, ঠিক আছে, চুল্লিতে, এবং এটা হচ্ছে মূলত গ্যাস ও গ্যাসের মিশ্রণ দ্বারা পাওয়া যায়। ভালো করে মাথায় রাখবে, এই জন্যই বলছে প্রডিউসার গ্যাস। এবার দেখো আমি যেগুলো টপিকগুলো তুলে তুলে ধরেছি তুমি দেখবে সেগুলো থেকে প্রচুর করে প্রশ্ন এসেছে। সেটা হচ্ছে সন্ধিগত মৌল কি, সন্ধিগত মৌল থেকে কি কি প্রশ্ন এসেছে, যে পরিবর্তনশীল যোজ্যতা কার দেখা যায়, তারপর মুদ্রা ধাতু কোন ধাতুর অংশ, সন্ধিগত মৌল কত নম্বর শ্রেণীতে রয়েছে, সন্ধিগত মৌলর মধ্যে বৈশিষ্ট্য কি। তো বিভিন্ন রকমের ব্যাপার রয়েছে। কি বলেছে দেখো, পর্যায়নের চতুর্থ পর্যায়ে স্ক্যান্ডিয়াম থেকে কপার পর্যন্ত, আর পঞ্চম পর্যায়ে ইট্রিয়াম থেকে সিলভার পর্যন্ত কিন্তু তোমার কি বলতো সন্ধিগত মৌল রয়েছে, এবং ষষ্ঠ পর্যায়ে হ্যাফনিয়াম থেকে গোল্ড অবধি কিন্তু তোমার আর এই তোমার সন্ধিগত মৌল রয়েছে। এবার দেখো AU, CU, জিঙ্ক, এগুলো সব কি বলো দেখি, এগুলো সব হচ্ছে জিঙ্ক না, তাহলে এগুলো হচ্ছে তামা, রূপা, সোনা।
সব হচ্ছে সন্ধিগত মৌলেরই অংশ, সব সন্ধিগত মৌলের অংশ, এবং এদের মধ্যেও পরিবর্তনশীল যোজ্যতাটা কিন্তু দেখা যায়। তো এই ওয়ার্ডটা খুব ভালো করে মাথায় রাখবে, পরিবর্তনশীল যোজ্যতা। ঠিক আছে, আধুনিক সংজ্ঞা অনুযায়ী 12 নম্বর মৌল যেমন জিঙ্ক, ক্যাডমিয়াম এবং পারদ এগুলো সন্ধিগত মৌল নয়, আধুনিক সংজ্ঞা থেকে কিন্তু এটা বলা যেতে পারে। ঠিক আছে, ক্লিয়ার? এবার দেখো হাইড্রোজেনকে দুষ্ট মৌল বলে কেন, এটা একটা খুব ভালো প্রশ্ন। আচ্ছা 1A শ্রেণীতে ক্ষার রয়েছে। আচ্ছা ক্ষার ধাতু বা ক্ষারীয় মৃত্তিকা ধাতুর মধ্যে এদের সর্বশেষ কক্ষপথে একটা করে ইলেকট্রন বেশি রয়েছে, এবং এই জন্যই এরা কারোর সাথে বিক্রিয়া করে। ঠিক আছে, যেমন ধরো সোডিয়াম কি, সোডিয়ামের 11 রয়েছে প্রথম কক্ষপথে, 2, 8, 1 না, দেখো 1 বেশি রয়েছে। এই জন্য সোডিয়াম কিন্তু একটা ক্ষার, ভালো করে ক্ষারীয় ধাতু, ক্ষারীয় মৃত্তিকা ধাতু। তো সোডিয়াম এই সমস্ত ধাতুগুলোর সাথেও কিন্তু এর যেমন দেখো শেষ কক্ষপথে এর যেমন রয়েছে, হাইড্রোজেনের কত বড় দেখি, বলো দেখি হাইড্রোজেনকে কি বলো দেখি, হাইড্রোজেন অ্যাকচুয়ালি হাইড্রোজেন গ্যাস না, হাইড্রোজেনের কি একটা মৌল না? তো হাইড্রোজেনের যদি একটা মৌল হয়, এরও শেষ কক্ষপথে একটাই রয়েছে, তাহলে এর সঙ্গে এর মিল দেখা যাচ্ছে। তাই জন্য হাইড্রোজেনের সঙ্গে হাইড্রোজেনের ক্ষারের মিল রয়েছে। আবার 7 বি নম্বর শ্রেণী হ্যালোজেন মৌল, যাদেরকে সামুদ্রিক লবণ বলা হয়। হ্যালোজেন কাদের বলা হয়? সামুদ্রিক লবণ যাদের মধ্যে রয়েছে, যারা সামুদ্রিক লবণের অংশ বিশেষ। ঠিক আছে, ক্লোরিন, ফ্লুরিন, আয়োডিন, বিভিন্ন রকমের এর মধ্যে কিন্তু এই হ্যালোজেন মৌলের অন্তর্ভুক্ত। আর একটা কথা বলে রাখি, একমাত্র হ্যালোজেন গ্রুপই এমন একটা গ্রুপ যার মধ্যে লিকুইড, গ্যাস এবং তোমার সলিড এই 3টে পার্টিকেল রয়েছে। এখান থেকে প্রশ্ন আসে যে নিম্নলিখিত কোন পর্যায়ে, ঠিক আছে, কোন পর্যায়ে তরল, গ্যাসীয় এবং কঠিন 3 রকমেরই ধাতু বর্তমান? হ্যালোজেন মৌল হচ্ছে সামুদ্রিক লবণের মধ্যে রয়েছে, এবং এর মধ্যেও কিন্তু হাইড্রোজেনের সাদৃশ্য দেখা যায়, এই জন্যই হাইড্রোজেনকে দুষ্ট মৌল বলে। দেখো কাকে দুষ্ট মৌল বলে, এটা কি প্রশ্ন আসবে? না, প্রশ্নটা আসবে যে হাইড্রোজেনকে দুষ্ট মৌল বলা হয় কেন, তার কারণ তার ক্ষার ধাতুর সাথে আবার হ্যালোজেন মৌলের সাথে তার সাদৃশ্য বর্তমান, তাই তাকে বলা হয়। এবার দেখো তড়িৎ ঋণাত্মকতা কি জিনিস। তড়িৎ ঋণাত্মকতা যে কোনো মৌলের অণুতে পরমাণু কর্তৃক শেয়ারকৃত ইলেকট্রন যুগল নিজেদের মধ্যে আকর্ষণ করার তুলনামূলক ক্ষমতাকে বলছে মৌলের তড়িৎ ঋণাত্মকতা, মানে ইলেকট্রোনেগেটিভিটি। যেমন ধরো হাইড্রোজেন আর ক্লোরিন, এরা একে অপরের সাথে বন্ড অফ করে কি উৎপন্ন করছে? হাইড্রোজেন ক্লোরাইড। তো মনে রাখবে ক্লোরিনের কিন্তু তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি। ঠিক আছে, তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি ক্লোরিন হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা, ফ্লুরিন হলো হচ্ছে পর্যায় সারণীর সবচেয়ে তোমার ক্লোরিনেরও তড়িৎ ঋণাত্মক বেশি, কিন্তু ক্লোরিনের পরে রয়েছে ফ্লুরিন, তাই না? ফ্লুরিনের তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি। তো তোমাকে যদি বলা হয় ইলেকট্রোনেগেটিভিটি হাইয়েস্ট কার, সবথেকে বলতে হবে ফ্লুরিন, ভালো করে বুঝবে। তাহলে ক্লোরিনেরও তড়িৎ ঋণাত্মকতা বেশি, কিন্তু ফ্লুরিনের মতো নয়। ঠিক আছে, ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতার জন্যই এই ধরনের বন্ডটা তৈরি করছে, HCl উৎপন্ন করছে। ঠিক আছে, তো তোমাদের প্রশ্ন আসতে পারে তড়িৎ ঋণাত্মকতা মৌলক কি জিনিস, তড়িৎ ঋণাত্মকতা সর্বোচ্চ তড়িৎ ঋণাত্মকতা ধনাত্মক মৌলের নাম কি? তখন তোমাকে বলতে হবে ফ্লুরিন, অবশ্যই F, ভালো করে মাথায় রেখো। তো এমন কিছু কিছু তথ্য আছে যেগুলো না বললেই নয়, এবং সেগুলো নিয়ে আজকে আমি আলোচনা করলাম। এইরকম ছোট ছোট ক্লাসের মাধ্যমে তোমাদেরকে আমি অনেক তথ্য জানাবো। ছোট ছোট প্রচুর ক্লাস আসবে সায়েন্সের জিনিসগুলোর মধ্যে, যাতে তোমরা আস্তে আস্তে অল্প করে জানতে পারো। ঠিক আছে, তো যাই হোক, ভিডিওটি এইটুকুই। যে কোনো ধরনের লেটেস্ট আপডেট প্রিপারেশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো, এবং ডেসক্রিপশনে দেখা আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে অবশ্যই যুক্ত হও, তার কারণ এই পিডিএফটা আমি টেলিগ্রামে দিয়ে দিই। ধন্যবাদ, সবাই খুব ভালো থেকো।